প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি ২১ সংবাদের নিয়মিত আয়োজন তারকা আড্ডায়। আপনাদের সাথে আছে আমি নীলা এবং আমাদের সাথে আছে অতি পরিচিত মডেল এবং অভিনেত্রী এবং মেকআপ আর্টিস্ট তানিশা আক্তার শিলা। কেমন আছেন আপু? আলহামদুলিল্লাহ ভালো আছি আপু, আপনার কি অবস্থা? আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। কেমন যাচ্ছে আপনার দিনকাল? সবকিছু মিলে বেশ ভালোই যাচ্ছে, ভালো আছি। হাতে এখন কি কি কাজ আছে? হাতে এখন কি কি কাজ আছে বলতে গেলে আপনি অলরেডি বলেছেন যে আমি একজন মেকআপ আর্টিস্ট, তো আমার একটা বিউটি পার্লার আছে। আর সাম্প্রতিক কিছুদিন আগে আমি হচ্ছে যে আমার একটা নতুন প্রতিষ্ঠান, একটা ফিটনেস স্টুডিও দিয়েছি মহিলাদেরকে নিয়ে। আচ্ছা আচ্ছা। তো ওইটা নিয়ে এবং আমার বিউটি পার্লার দুটোকে নিয়ে বেশ বিজি থাকা হয় আর কি। বিজি থাকতে ভালো লাগে সবসময়? অনেক অনেক ভালো লাগে। আচ্ছা। মানুষ মনে করে যে কাজের মধ্যে থাকলে হয়তো অনেক কষ্ট লাগে, ভালো লাগে না দিন শেষে, বাট আমার কাছে মনে হয় আমি যতক্ষণ কাজের মধ্যে থাকি, কাজকে নিয়ে বিজি থাকি, আমি ভালো থাকি। আর যখনই আমি মনে হয় যে যেমন প্রতিদিন তো আর ব্রাইট থাকে না, মাঝে একদিন দুদিন গ্যাপ থাকে, বা যেমন শুক্র শনিবার বৃহস্পতিবার দিন অনেক বিজি রাশ যায় আর কি। তো যখন ফ্রি থাকে আমার একদমই ভালো লাগে না, সো মনে হয় কাজের মাঝখানে থাকলে আমি অনেক ভালো ফিল করি। মানে কাজটাকে বেশি ভালোবাসেন, বেশি প্রায়োরিটি দেন। আচ্ছা, কেন মনে হলো যে আপনার একজন আর্টিস্ট হলে বেশি ভালো হতো? কেন মনে হলো? মানে আর্টিস্ট মিন্স হচ্ছে মেকআপ আর্টিস্ট কেন ভালো হতো আর কি। আপু, মেকআপ আর্টিস্ট হওয়ার পিছনে কিছু রিজন ছিল। আর মেকআপ আর্টিস্ট কিভাবে যে হয়ে গেলাম, মানে আসলে এটা যদি বলতে চাই তাহলে বলবো স্টার্টিংয়ে যখন আপনি আমাকে বলেছেন যে আমি একজন অভিনেত্রী, হ্যাঁ আমি টিভি আর্টিস্ট ছিলাম, মানে আমি বেশ কয়েকটা নাটকও করেছি। তো ওখান থেকে ভালোই সব কিছু রেসপন্স খুব ভালো চলছিল। তো দেশে মহামারী শুরু হয়ে যায় করোনা। তো ওই সময় কিন্তু হচ্ছে আমরা যারা আর্টিস্টরা ছিলাম তখন কিন্তু আমাদের বাসায় বসে থাকা ছাড়া, শুধু আমরা না, টিভি জগৎ না, শুধু অনেকেই আছে যে বাসায় বসে থাকা ছাড়ার উপায় ছিল না। তো ওই মোমেন্টে আমিও বাসায় বসেছিলাম, কি করব কোনো উপায় পাচ্ছিলাম না। সো তখন আমাদের আসলে দেখলাম যে অনলাইন জগতে না খুব আর কি ভিড় হচ্ছিল মেকআপ জগৎকে নিয়ে। আচ্ছা আচ্ছা। তো তখন আমি ভাবলাম যে ওরা যদি পারে তাহলে আমিও আই থিঙ্ক স্টার্ট করে দেখি। সো ছোট্ট একটা পরিবার ছিল, মাত্র 5 থেকে 7 জন, তাও আমার ফ্যামিলি পার্সনরাই ছিল। তো 5 থেকে 7 জনকে নিয়ে আজকে প্রায় 1.5 লাখের মতন আর কি ফলোয়ার, আলহামদুলিল্লাহ। তো ওইটাই আর কি। ও তখন থেকে আমি ছোটোখাটো করে একটু একটু করে মেকআপের জন্য একটু ট্রাই করতাম যে দেখি একটু হয় কিনা একটু ভিডিও করা। তো একটা ভিডিও আপলোড করলাম, আলহামদুলিল্লাহ কিভাবে যেন মিলিয়ন ক্রস করে, 2টা করলাম মিলিয়ন ক্রস করলো। তো এভাবে করতে করতে না আলহামদুলিল্লাহ সবার দোয়ায় আজকে মেকআপ আর্টিস্ট হয়ে গেছি। তখন আপনার অনুভূতি কেমন ছিল? মাশাআল্লাহ, এক কথায় যদি বলি মাশাআল্লাহ অনেক ভালো। যেমন যখন আমি টিভি আর্টিস্ট ছিলাম তো আমার সর্বমোট 5 থেকে 7টা নাটকই করি। এরপর আমি মেকআপ জগৎকে এত এনজয় করে ফেলি আমি আর ওই জগতে ব্যাকই করি নাই। আচ্ছা। তো যখন অ্যাজ এ আর্টিস্ট হিসেবে আমি যখন অভিনয় জগতে পা দিই তখন 2 থেকে 3টা নাটক করতো, আমাকে হয়তো পরিবার ফ্যামিলি মানুষই চিনতো, কারণ ওরকম পরিচিতি হয়ে উঠি নাই। তো আর কাজও করেছি কম, তারপর শুরু হয়ে গেলো করোনা। বাট যখন হচ্ছে মেকআপ জগৎকে পা দিলাম, 1 বছর যেতে না যেতে ইন্ডিয়া থেকে আসলে অনেকে ফলো করছে, লন্ডন থেকে অনেকে দেখছে, বাংলাদেশের আনাচে কানাচে থেকে অনেকে নক আসতেছে যে আপু আপনি ক্লাস করান। সো পরিচিতিটা অনেক বেড়ে গেছে। তো যখন বাহিরে যাই, বিশেষ করে যা ছোট ছোট মেয়েরা আছে যেমন 9-এ 10-এ পড়ে, ওরা অনেকে বলে আপু আমি না আপনাকে দেখি, আপনাকে থেকে না আমি এটা শিখেছি। তখন অনেক ভালো লাগে আপু, তো অনেক এনজয় করি। আপনি কি কোথাও মানে কোনো জায়গা থেকে মেকআপটা শিখেছেন নাকি নিজে নিজে আয়ত্ত? সত্যি বলতে গেলে কি আমার যা যা করেছি, যা যা শিখেছি A to Z আমার পছন্দের, আমার নিজেকে নিজে রেডি করা, আমি নিজেই শিখেছি। বাট আমি একজনের থেকে কোর্স করেছিলাম বিকজ অফ সার্টিফিকেট, বিকজ অফ যখন আমি ক্লাস করাইছি, মানে আমার মন বলছে তখন তো অনেক আমার স্টুডেন্ট ছিল প্রায় 100+। তো প্রত্যেকে আমাকে বলতো আপু আপনি কি সার্টিফিকেট দেন না, বা সার্টিফিকেট কি দিবেন না? তো এখন আমার মনে হচ্ছে যে হ্যাঁ আমি তো নিজেই সার্টিফাইড না, সো আমি কি আরেকজনকে দিতে পারবো? এটা কি পসিবল? সো আমাদের বাংলাদেশে খুব নামকরা একজন মেকআপ আর্টিস্ট আছেন, তো সবাই ওনার কাছে কম বেশি কোর্স করে থাকেন। তো তখন তার কাছে অনলি ফর সার্টিফিকেটের জন্য ওয়ান একটা কোর্স করি। বাট যা যা শিখেছি, যা যা শেখাচ্ছি সবকিছু আমার নিজের। সেখানে ক্লাস চলাকালীন কখনো কি মনে হয়েছে না আমার শেখার আরো অনেক কিছু ছিল? ডেফিনেটলি, যখন দেখেন প্রত্যেকটা মানুষই কিন্তু শিখে, আমি স্টিল নাও শিখতেছি। আমি যখন ইনস্টাগ্রাম ভিডিও দেখি তখন আমি দেখি কি ওখান থেকে টিপস দেখা যাচ্ছে, মানে কিছু একটা মনে হচ্ছে যেটা আই থিঙ্ক আমি নিতে পারি আমার আন্ডারে, তখন কিন্তু এটা আমি পিক করে ফেলি। শেখার কোনো শেষ নাই। যখন আমি যার কাছে
শিখতে গিয়েছিলাম তিনি হচ্ছে আমাদের গুরু। তো উনি যখন এও শিখাচ্ছেন আমার কাছে মনে হচ্ছে আচ্ছা ওনার এ বলাটা আই থিঙ্ক এভাবে বলতেছে, আমার আই থিঙ্ক এটাকে একটু ঠিক করা উচিত। তো শেখার কোনো শেষ নেই, যখন শিখতেছে আমি নতুন ভাবে কোনো কিছু নেওয়ার চেষ্টা করছি আর কি। আচ্ছা, আপনি যেহেতু একজন মেকআপ আর্টিস্ট, পাশাপাশি শুনলাম যে আপনি ফটোশুটও করেন। হ্যাঁ, ফার্স্ট ফটোশুটের অভিজ্ঞতা কেমন ছিল? জীবনে প্রথম ফটোশুটের অভিজ্ঞতা যদি বলতে যাই তাহলে খুবই নার্ভাস ছিল। অনেক নার্ভাস দিয়ে যাচ্ছিলাম বিকজ অফ যখন ফার্স্ট শুট করি তখন ছিল একটা শাড়ির শুট আর কি। তো কালের কন্ট্রোল সামথিং এরকমই একটা নাম মনে পড়ছে না, তো ওরকম একটা পেজের শুট হচ্ছিল। তো আমাকে অ্যাজ এ মডেল ওরা চুজ করে, আর আমি তখন আরো স্লিম ছিলাম, তো আমাকে পারফেক্ট দেখতে লাগছিল। তো আমি যখন করছি আমি অনেক ভয় পাইছিলাম বিকজ অফ আশেপাশে যাদেরকে দেখা যাচ্ছিল ওদেরকে দেখে মনে হচ্ছিল যে ওরা অনেক প্রো। আমি আই থিঙ্ক এত দূর যাই নাই কারণ আমি নতুন। তো তখন কি করব, যখন হচ্ছে যে ডিরেক্টর যিনি ছিলেন তো উনি যখন বলতেছে ফার্স্ট যখন একটা টেক নেয় ফাইন, মানে খুবই সুন্দর হয়েছে তানিশা, তখন আমি আরো নিজের প্রতি আরো জোশ নিয়ে আসি, না ফাইন আই থিঙ্ক আমি পারবো, আমার দ্বারা কিছু হবে। তো আমি স্টার্ট করি, আলহামদুলিল্লাহ অনেক কিছুই হয়ে যায় আস্তে আস্তে। 22 দিন থেকে হচ্ছে যে আদার্স অনেক প্রমোশন ওয়ার্ক আমাকে করা হয়। আচ্ছা, সেখানে আপনার ইনকাম কত ছিল প্রথম? ইনকাম বলতে মানে কোনটার ইনকাম জানতে চাচ্ছেন? যে ফটোশুটটা ছিল। ফটোশুটে সত্যি বলতে গেলে কি জাস্ট হচ্ছে যাতায়াত খরচটা ছিল, আর কিছুই ছিল না সত্যি বলতে গেলে। কারণ কি আমি নতুন ছিলাম, নিউ কামার ছিলাম, তো ওরা আমাকে জাস্ট যাতায়াত একটা কনভিন্স দিয়েছিল। এটা বলতে মিথ্যা বলে কি লাভ, এটা তো জাস্ট সত্যি কথা। যাতায়াত ভাড়া নিয়ে স্যাটিসফাই ছিলেন? আমি বহুত খুশি ছিলাম, এটা না দিলেও খুশি, বিকজ অফ আমি কিছু করতে চাইতেছিলাম। আসলে আমি না, আমার কাছে মনে প্রত্যেকটা মেয়েরাই চায় লাইফে কিছু করতে। এখন যেরকম কেউ যদি ডাকে বা কোথাও যায়, এখন আসলে বুক ফুলিয়ে বলতে পারি যে না আমার আসলে এটা আমার লাগবে, তাহলে হয়তো আমি যাব। কিন্তু ওই সময় তো আমার ওই সুযোগটা ক্রিয়েট হয় না, একটা সিঁড়ি আমি বা একটা মানে একটা জায়গা আমি ক্রিয়েট করতে পারিনি যে আমি চাইতে পারবো। বাট ওই যে যখন যাতায়াত ভাড়াটা হয়ে এলো, থাক যাতায়াত তো চলে আসছে, চলে যেতে পারবো, সো এটা আমার কাছে মনে হচ্ছিল না। আচ্ছা আপু, আপনি যেহেতু একজন মানে মেকআপ আর্টিস্ট, তো এই পর্যন্ত আসার জন্য আপনাকে অনেক ধাপ অতিক্রম করতে হয়েছে অবশ্যই। তো সেই ধাপগুলো কেমন ছিল, যাত্রাটা কেমন ছিল? যাত্রাটা খুব কঠিন ছিল সত্যি বলতে গেলে। আমি যখন স্টার্ট করেছিলাম 2000 ওই যে করোনার পরে 2020 সালের দিকে আমি যখন শুরু করেছিলাম, তখন আমি জব করতাম। আমি জব করতাম, আমার জব স্টার্টিং টাইম ছিল 2টা থেকে আমার শেষ হতো 8:30 বা 8টার দিকে। বাসায় পৌঁছাতে আমার 9টা বেজে যেত। তো এমনও হয়েছে আমার সকালবেলা আমার মেকআপের স্টুডেন্টরা আসতো আমার কাছে, যারা ক্লাস করতো, তখন ওদেরকে আমি টাইম দিতাম 10টায়। তো 10টা থেকে আমি ঠিক 1টা পর্যন্ত ক্লাস করাইতাম। তো যখন স্টুডেন্টরা ছিল ওদের শিখাইতে দেখতাম যে 1:30 বেজে গেছে, আমাকে তো ওখানেই ঢুকতে হবে, আমার যেখানে আমার জব সেখানে যেতে হবে। তো এখানে আমি কোনো রকম না খেয়ে আমি আগে যে আমার জবে ওখানে জয়েন করতাম 2টার দিকে। তো এখানে জব করতাম, সারাদিন কাজ শেষে আমি ঠিক 8টার দিকে 8:30টার মধ্যে আমি বের হয়ে যেতাম। বাসায় আসতে না আসতে কখন খেয়েছি বা নাস্তা করেছি কিছুই ঠিক থাকতো না, কারণ গিয়ে আমাকে আবার লাইভে বসতে হতো। তো ফ্যামিলি এত প্যারা দেখতে পারতো না যে না এত কষ্ট করো, আবার হচ্ছে যে নিজের কাছেও মনে হইতেছে যে না আই এম সো টায়ার্ড, আই থিঙ্ক আমি আজকে বাদ দিই। বাট কিছু করার নেই, আমার কাছে মনে হচ্ছিল যে আমি ওরা যেহেতু পারতেছে বা আদার্স যারা আছে ওরা পারলে আই থিঙ্ক আমি পারবো, একটু চেষ্টা করি না। তারপর হচ্ছে যে ফ্যামিলি সাপোর্ট ছিল না। ফ্যামিলি সাপোর্ট মিন্স হচ্ছে যে আই থিঙ্ক আমার থাকে না যেমন অনেক বাবা মারা, তুমি এটা করো বাবা, আমি যত যা লাগছে আমি দিচ্ছি। তো আমি মিডল ক্লাস ফ্যামিলি থেকে বিলং করি, সো আই থিঙ্ক একটা মেকআপের 10 টাকা থেকে শুরু করে 10,000 টাকা দামেরও মেকআপ আছে, এরও অধিক আছে। তো ওই সময় মানে আমার কাছে মনে হতো যে এত টাকা তো ফ্যামিলি দিতে পারবে না, সো আই থিঙ্ক জবটা আমার করা দরকার। সো জবের যখন মাসে 30 তারিখে আমার স্যালারি আসতো, আমার কাছে মনে হইতেছিল ঈদ, কারণ ওই টাকাটা দিয়ে আমার ফ্যামিলি মানে আমি ভালো ছিলাম, ফ্যামিলি আমার খাওয়া দাওয়া এই টু জেড কিচ্ছু লাগতো না, বাট আমার মেকআপের জন্য আমার স্যালারি লাগতো। তো যখন 30 তারিখ আমার স্যালারি ঢুকতো তখন আমি সাথে চলে যেতাম মেকআপ কিনতে, কিছু এটা নিতাম ওটা পিক করতাম। তো ওই সময়গুলো আস্তে আস্তে করে আম্মু বলতো একটা ফাউন্ডেশন থাকা সত্ত্বেও কেন 10টা নাও? তখন আমি আম্মুর বলছি আম্মু আজকে নিতে দাও, ইন ফিউচারে দেখবা যে তোমার আমার কিনতে হচ্ছে না, চলে আসতেছে। তো আলহামদুলিল্লাহ এখন সেটাই হয়েছে। আম্মু তো এখন অনেক হ্যাপি যে না আসলে আমার মেয়ের মুখের কথা দাম আছে, ওই সময় আর কষ্ট করেছি বিধায় আজকে এই পর্যন্ত আসতে পেরেছি। আচ্ছা, আপনি যতটুকু বললেন পরিবারের সাপোর্ট তেমন ছিল না, বন্ধু বান্ধবের সাপোর্ট কেমন ছিল? স্টার্টিং আমার এই যে লাইফটা এটা হচ্ছে মেকআপের লাইফ। তো আমি যখন কি করি আমি লাইভ করি বা ভিডিও ক্রিয়েট করি, যখন শুরুতে ছিল কিন্তু লাইভ। এখন মানুষ কিন্তু হচ্ছে অনেক কিছু কন্টেন্ট
কন্টেন্ট ক্রিয়েট করছে বা রিলস আপলোড করছে, স্টার্টিং এ কিন্তু এটা ছিল না। স্টার্টিং এ ছিল যে পিছনে পর্দা দিয়ে বা একটা সুন্দর একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে আমরা লাইভ করতাম। তো ওই সময় আসলে বন্ধু বান্ধবের সহযোগিতা দরকার পড়তো না, কিন্তু হ্যাঁ আমাকে কিছু কিছু ফ্রেন্ডস আছে যারা আমাকে অনেক সাপোর্ট করেছে, আর ওদের সাপোর্টের জন্যই কিন্তু আমার এত দূর আসা। যেমন আমাকে অনেকে পিআর সেন্ড করতো বা গিফট সেন্ড করতো একটা ড্রেস, তো তখন ওই ড্রেসটা পরে চার দেয়ালের মাঝখানে এতটুকু দেখি আসলে প্রপার আমি নিজের ড্রেসটাকে ফুটিয়ে তুলতে পারতাম না। তখন কিন্তু অবশ্যই আমাকে দূর দূরান্তে বা কোথাও একটা জায়গায় একটা সুন্দর একটা ছবি তোলার জন্য কাউকে প্রয়োজন। তো বন্ধু বান্ধবের কিছু সাপোর্ট ছিল, আর সব থেকে বেশি সাপোর্ট ছিল আমার ছোট বোনের। ও মানে স্টিল নাও আমাকে প্রচন্ড পরিমাণে ভিডিও থেকে শুরু করে এভরিথিং করে দেয়। সো ফ্রেন্ড সার্কেলের সাপোর্ট ছিল, ছোট বোনের অনেক সাপোর্ট আছে। আচ্ছা আপু, আপনার ক্যারিয়ারের উল্লেখযোগ্য কিছু মুহূর্ত জানতে চাচ্ছি। উল্লেখযোগ্য মুহূর্ত বলতে মানে যেটা আমার খুব ভালো লাগার সামথিং কিছু, সেটা হচ্ছে যে সত্যি বলতে গেলে যখন স্টার্টিং আমি মেকআপে স্টার্ট করি, তখন আমার সব থেকে বেশি ভালো লাগে যেটা ছিল আমার আমি যখন ক্লাস করানোর সময় যখন আমার স্টুডেন্টরা বলতো যে আপু আপনি যেই টাকাটাই নিতেছেন আই থিঙ্ক আপনি হালাল করে নিচ্ছেন। কারণ আমার স্টুডেন্ট হচ্ছে অনেক ফাঁকিবাজ, আমি যখন ক্লাস করাই ওরা হচ্ছে যে মানে বোর হয়ে যায় কখন ক্লাস শেষ হবে, বাট আমি ওদেরকে বলি না প্রপার কমপ্লিট করতে হবে। তো ওরা আমাকে অনেক মানে হচ্ছে যে বলতো যে না আপু আপনি আসলে অনেক বেস্ট, মানে আমি অনেক ভালোভাবে শিখতে পারতেছি বা আপনি হালাল করে নিচ্ছেন। তো এই জিনিসটা ভালো লাগে। এছাড়াও হচ্ছে যে যখন রাস্তাঘাটে যাই তখন অনেকে আমাকে দেখে বলে তানিশা আপু একটা ছবি তুলি, বা তানিশা আপু আপনার এটা দেখে আমি শিখছি। বিশেষ করে আমার অনেক সিনিয়র স্টুডেন্টরাও আছে যারা হচ্ছেন 60 আপ অনেক স্টুডেন্ট আছে, কিন্তু হ্যাঁ সত্যি একটু অবাক হলো 50 বছরের বয়সে আমার একটা ফ্রেন্ড ছিল আপু, ওনার শাশুড়ি এবং উনি দুজনে আমার কাছে ক্লাস করছে, ওনারা অনেক দোয়া করে। তো আমার কাছে মনে হয় এইগুলো আমার জন্য অনেক মানে কাছে টানে, অনেক কথা আর কি ভালো লাগে আর কি। তাহলে তো আপনি একজন রীতিমতো সেলিব্রিটি। সেলিব্রিটি আপনার মনোভাব কেমন, মানে কেমন লাগে রাস্তা দিয়ে? সেলিব্রিটি বলবো মানে সেলিব্রিটি বলাটা না আসলে অনেকে, কারণ তাহলে তো আরো উপরে যেতে হবে। আই থিঙ্ক আমি জানি না অতদূর যেতে পেরেছি কিনা বা পারবো কিনা, বাট যতটুকুই যারা আমাকে চিনেছে অতটুকুর মধ্যে আমি অনেক হ্যাপি। প্রচন্ড পরিমাণে নিজেকে টিকটক করা হয় আপু? প্রচন্ড বেশি। আপনি টিকটকার? হ্যাঁ আমি টিকটকার। অনেকে বলে যে টিকটক করেন তার মানে টিকটকার, এই তো হইছি টিকটকার। আমি কি করব আসলে কি টিকটকটা একটা এমন একটা প্ল্যাটফর্ম যেখানে আমরা যারা মেকআপ আর্টিস্ট বা ইনফ্লুয়েন্সার যারা আছি তাদের জন্য বেস্ট একটা প্ল্যাটফর্ম, বিকজ অফ টিকটক এখন সবাই দেখে। সো একটা ড্রেসকে প্রেজেন্ট করা, একটা মেকআপকে ফুটিয়ে তোলা কিন্তু আমাদের ওই মাধ্যমটা অনেকটা ইম্পর্টেন্ট। আর এটা কিন্তু অনেকের সুবিধা হচ্ছে টিকটক থেকে। দেখেন আগে কিন্তু আমরা নায়ক নায়িকাদেরকে নিয়ে কিন্তু অনেক জায়গায় হচ্ছে ফিতা কাটতে যাইতাম বা আদার্স অনেক কিছুই করতাম, এখন কিন্তু আমরা টিকটকারদেরকে বাছাই করতেছি। পেজে যারা আছে আর্টিস্ট, যারা ইনফ্লুয়েন্সার, যারা মেকআপ আর্টিস্ট, যারা তাদেরকে আমরা নিচ্ছি বিকজ অফ আমাদের পরিচিতিটার জন্য। সো এখন টিকটকাররা অনেক ফেমাস আপু। আচ্ছা টিকটকের ক্ষেত্রে অপু ভাইকে নিয়ে কিছু বলেন। আচ্ছা সত্যি বলতে গেলে কি আমি টিকটকার রাইটস, বাট আমি কিন্তু হচ্ছে যে এত ওভার সবাইকে চিনি না, বাট অপু ভাইয়াকে ইদানিং বেশি চিনতেছি। ওরা টিয়া পাখি একটা চুল দেখে ওনাকে ফার্স্ট চিনছি, এখন হচ্ছে ওনার যে সাম্প্রতিক যে ওনার ওয়াইফ না, ওনাকে দেখে অনেক একটু মানে পুরো তোলপাড় হয়ে আছে টিকটক জগৎ এবং ফেসবুক জগৎ, তখন একটু একটু চিনি। ওনাকে নিয়ে আমার বলার কিছু নাই, যে যার ব্যক্তি স্বাধীনতা, যে যেভাবে ঘুরতেছে, হয়তো সে দুবাই থেকে তার ওয়াইফের সাথে থেকে সে ভালো আছে, তার লাইফ সে লিড করতেছে, আমি আমার লাইফ লিড করতেছি, তাকে নিয়ে বলার আসলে আমার কিছু নাই। আচ্ছা অপু ভাই যদি আপনাকে অফার করে যে আপু আপনার সাথে একটা টিকটক করতে চাই, তখন আপনার অনুভূতি কেমন হবে? অনুভূতি যদি বলতে চাই তাহলে আমি বলবো যে ওকে ওকে অনুভূতি, কারণ তাকে দেখে আসলে আমার এত হাইপ হওয়ার কিছু নাই। আর হ্যাঁ কিন্তু কেমন না ব্যাপারটা আমি আসলে বুঝতে পারছি না। অপু ভাই যদি আমার মানে আমাকে দেখে তাহলে আমি বলবো প্লিজ আমার সাথে একটা টিকটক করেন, আমি দেখতে চাই অনুভূতি কেমন। আচ্ছা আপু বাংলা সিনেমা দেখা হয়? মোটামুটি আপু বেশি একটা দেখা হয় না, বাট যাই দেখি ট্রাই করি আর কি। যেমন একটু অনেকে অবাক হবে, আমি বাংলাদেশের মোট 3টা সিনেমা দেখেছি হলে গিয়ে, অনলি 3টাই। একটা হচ্ছে যে সাকিব খানের ছিল, এটা হচ্ছে পূর্ণ দৈর্ঘ্য প্রেম, এটা হচ্ছে জয়া হাসানের সাথে, ওটাই দেখেছি। আর সেকেন্ড দেখেছিলাম হচ্ছে যে আপনার
বাংলাদেশের যে একটা যে আরিফিন শুভকে নিয়ে যে একটা দেশের একটা শেখ মুজিবুরকে নিয়ে যে একটা আচ্ছা, মুভি বের হয়, সেটা আমি দেখেছি দুটা। আরেকটা মনে হয় আমি স্পাইডারম্যান দেখছিলাম, এটা বাংলাদেশের মুভি না তো, সরি, তাহলে আমি তিনটাই দেখছি, কারণ আমি এছাড়া কোনো মুভি আমার হলে গিয়ে দেখা হয়নি। বাট প্রিয়তমাটা আমি দেখেছি বাসায় যখন দেশের যুদ্ধ চলছিল ওই মোমেন্টে। আচ্ছা, তাহলে ঢালিউডের জনপ্রিয় নায়কদের মধ্যে কাকে বেশি ভালো লাগে আপনার? আমাকে অনেক ভালো লাগে সাকিব খানকে, সত্যি অনেক সুন্দর, কেন? অনেক সুন্দর দেখতে। মানে রিজন কি? আম, তাকে আমার না খুব ভালো লাগে, ওনাকে নিয়ে যেই কথাই বলুক না কেন, বাট আমার কাছে মনে হয় যে উনি না যে থাকে না দেশের বাইরে যে কিং খান আমরা যে বলি শাহরুখ খান, বাট আমার কাছে মনে হয় বাংলাদেশের মধ্যে সেই একটা কিং, মানে এই মুভির জগতে অনেক ভালো অভিনয় করে, অনেক ভালো। যেমন ওনার কিছু কিছু ক্লিপস, মানে আগের ক্লিপসগুলো নিয়ে আমাদেরকে দেখানো হইতো যে মানে হাসানো একটা ব্যাপার ছিল, বাট ওই পর্যন্ত তো আমরাই যেতে পারি নাই। আর এখন উনি যে পর্যায়ে আছে আসলে ওনার ওই পর্যন্ত যাওয়ার অনেকের আসলে টার্গেট হইলেও পসিবল না, উনিই থাকবেন। আর ওনাকে উনি দেখতে যতটা সুন্দর, ওনার আমার কাছে মনে হয় ওনার চুপ থাকাটা বেশি সুন্দর, বিকজ অফ এখন ওনাকে নিয়ে যেভাবে তোলপাড় হচ্ছে, মানে ওনার যেই রিলেশনশিপকে নিয়ে, তো সেই জন্য কিন্তু হচ্ছে উনি অনেকটাই হচ্ছে নেগেটিভ আছে, পজিটিভলি অনেক ব্যাপার স্যাপার আছে, বাট উনি সবসময় কি একটা অ্যান্সার দিয়ে চুপ থাকে অ্যান্সার, মানে উনি কোনো কথাই বলেন, এই জন্যই মানুষটাকে আমার আরো ভালো লাগে, বিশেষ ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ। হ্যাঁ অনেক ভালো। আচ্ছা, তার handsome স্ত্রী থাকে। হিসেবে বুবলিকে আপনি কত দিবেন আর অপু বিশ্বাসকে কত দিবেন? কাকে আপনার যোগ্য মনে হয় বা কাকে যোগ্য মনে হয় না? আচ্ছা শুনেন, তো প্রথমত হচ্ছে যে অপু বিশ্বাস দিদিকে নিয়ে আমার কাজ করা হয়েছে। আমি একটা ওয়ান ডে একটা ওয়ার্কশপ করেছিলাম, সেখানে উনি আমার মডেল ছিলেন। তো ওনাকে নিয়ে আমার কাজ করা হয়েছে। ব্যক্তিগত হিসেবে ওইভাবে আমি না চিনি, প্রফেশনাল যেহেতু আমরা কাজ করেছি, তো ওইভাবে আমি তাকে চিনেছি এবং আমার অপু দিদিকে অনেক ভাল লাগে, আচ্ছা, খুব পছন্দ। বুবলি আপুকে নিয়ে আমার কোনো কাজ হয়নি, ওনাকে পার্সোনালি আমি চিনিও না। আর যদি আমি দুজনকে মিলে বলি কে বেশি স্মার্ট, দুজনে অনেক স্মার্ট, দুজনই অনেক ভালো কাজ করেছে। যেমন অপু বিশ্বাস যতগুলো মুভি করছে ভালো কাজ করছে, ওনার আগের লুকগুলো দেখবেন, ফেসের যেভাবে ওনার আর্ট ছিল, কথা বলার ধরন ছিল, সবকিছু অনেক সুন্দর। বুবলি আপুরও যেগুলো আমি দেখলাম কথাবার্তা, বিশেষ করে যখন অনেকগুলো শো হচ্ছে, অনেক কিছুতে চোখে পড়ে উনি যে ড্যাম স্মার্ট একটা মেয়ে, ওনার কথাবার্তাতে বোঝা যাচ্ছে উনি একজন শিক্ষিত পার্সন, তো অনেক ভালো। এবং এখন যদি বলি কি হিসেবে, ওয়াইফ হিসেবে, এখন ওয়াইফ হিসেবে তো এটা শুধুমাত্র সাকিব দিতে পারবে, কারণ উনি তো ওয়াইফ হিসেবে দেখতে পারবে যে কে কত। এখন অ্যাজ এ দর্শক হিসেবে আমার মনে হয় কি দুজনকে মানাইছে। এখন আমি যদি মানে অপু বিশ্বাস দিদিকে বলি 10-9, তাহলে মনে হয় যে এটা ওকে ওকে, বাট আমি যদি মুবলি আপুকে বলতেছি 10-9, তাহলে অপু বিশ্বাস হয়তো রাগ করবে, বিকজ ওনার সাথে আমি কাজ করেছি। তো আমি এসব ঝামেলাতে যেতেই চাই না। আমার কাছে মনে হয় দুজনই পারফেক্ট, কারণ সংসার করছে সাকিব ভাইয়া, তো উনি জানে। আমার আসলে এটা নিয়ে কোনো বলা নেই ভাই, পরে আবার দেখবো এটা নিয়ে অনেক কথা হবে। সিনেমাতে কাজ করার ইচ্ছা আছে? হ্যাঁ আছে, বাট হয়তো ভাগ্যে নাই, বিকজ অফ আমার কাছে মনে হয় সিনেমা, আমি কিন্তু নাটক করছি, তো আমার কাছে মনে হয় নাটক অনেক ইজি থাকে, আচ্ছা। ব্যাপারগুলো অনেক ইজি, বাট সিনেমা ডিফারেন্ট একটা ব্যাপার। তো সিনেমার জন্য নিজেকে অনেক ভাবে হচ্ছে ক্রিয়েট করতে হয়। আর আমার কাছে আমি যখন একটা নায়িকা হিসেবে যখন আমি আমাকে মিররে দেখি, আমার কাছে মনে হয় আমার অনেক ভুল আছে। তো আমার কাছে মনে হয় না যে একটা নায়িকা হিসেবে আই থিঙ্ক পারফেক্ট, বাট হ্যাঁ অভিনেত্রী হিসেবে বাট অনেক কিছু দিক থেকে আমি অনেকটা এগিয়ে আমার কাছে মনে হয়। বাট তারপরও ওই যে বললাম, আমি তো আর ডিরেক্টর না, প্রডিউসারও না, আমি তো জাস্ট একটা সাধারণ মানুষ, আমি কিভাবে নিজেকে বলবো। আপনি সেলিব্রিটি, আপনি যদি সাধারণ বলেন তাহলে তো আমাদের ভাবই নাই। না না আপু, আপনিও আমার কাছে সেলিব্রিটি আসলে কি না জানি না, সাধারণ মানুষ হিসেবে অনেক ভালো আছি। আচ্ছা, আমাকে যখন মানুষ দেখে চিনি, এটা অনেক ভালো লাগার ব্যাপার। আপু গান গাওয়া হয়? গানে একদম ফালতু আমি, দর্শকরা দুলান শুনতে আল্লাহ সিরিয়াসলি আপু, গান ছাড়া অন্য কিছু বলতেন না, দর্শকরা দুলান শুনতে চাচ্ছে। দর্শক আপনারা শুনতে চাচ্ছেন? দর্শক আমার দ্বারা গান পসিবলই না। আচ্ছা, এক মিনিট, সমস্যা নেই। এক লাইন? হ্যাঁ, আচ্ছা, আমার যেকোনো গান খুব হোক। প্রিয় একটা গানই গাবো। আচ্ছা, আমি তোমার হতে চাই, এটা মিথ্যে কোনো গল্প নয়। শেষ আপু, এক লাইন বলছেন, এক লাইন বলে দিয়েছি। এই গানটা আমার খুব ভালো লাগে, এটা সাকিব খান অপু বিশ্বাসের গান, আমার খুব পছন্দের একটা। আচ্ছা, তাই অভিনয়ের বাইরে আপনার পছন্দের জিনিস কি? কি করতে বেশি ভালো লাগে? শপিং করাবো। আচ্ছা, আমি যখন আমার অনেক বেশি মন খারাপ থাকে, তখন আমি চলে যাই শপিং এ।
আর খুব ভাল লাগে আমার মনে হয় কি নিজেকে হ্যাপি রাখার জন্য শপিং ছাড়া অন্য কোনো কিছুই হতে পারে না। আচ্ছা আচ্ছা যেমন হচ্ছে গতকালকে আমার একটা ব্যাপার নিয়ে একটু মুড অফ ছিল, আমি অনেকটাই আপসেট ছিলাম, তোমার ছোট বোন সাথে ছিল, ও আমাকে বলতেছে তানিশা আপু চলো তো আমরা একটু রাইফেল স্কয়ারে যাই, প্লিজ যাই। তখন গেছি 2-3টা ড্রেস নিতে, ভালো লাগছে, সুখ লাগছে। তো আমার কাছে মনে হয় আমার কাছে মনে হয় কাজের বাইরে বা আদার্স কি ভালো লাগে, আমার কাছে শপিং করা অনেক ভালো লাগে, বিশেষ করে আমার ড্রেস কেনা। মানে আমার খুব পছন্দ হয়েছে জামা কাপড় কেনা আর কি। অনেক সবসময় কি ব্র্যান্ডেডটা কেনা হয় নাকি ফুটপাত থেকে? না আপু, আমি ওই যে মানুষ বলে না যে ব্র্যান্ড পছন্দ করি না, ডেফিনেটলি ব্র্যান্ড আমরা পছন্দই করি, বাট ফুটপাত থেকেও আমি 100 টাকার গেঞ্জি নিয়েও পরছি, আবার হচ্ছে ভালো ভালো ব্র্যান্ডের থেকেও আমি জামা কাপড় নিয়ে কোনটা পরছি। বেশি ওই comfortable টাইপের মনে হয়? আমার কাছে ফুটপাত বেশি কমফোর্টেবল মনে হয়, বিকজ ও ঠিক না, মানে আমরা দেখেন এটা আসলে আমি জানি না ভ্যানগাড়িরা কোত্থেকে নিয়ে আসে ওনাদের প্রোডাক্ট, বাট ওনারা যেই জিনিসটা আনেন এটা ভালোই, মানে খারাপ কিন্তু না, ব্র্যান্ডেড প্রোডাক্টের সাথে কিন্তু অনেকটা মিলে যায়। আচ্ছা, অভিনয়ের ক্ষেত্রে আপনার আইকন বা আদর্শ কে? অভিনয় জগতে, আচ্ছা অভিনয় জগতে যদি বলি তাহলে আমার শাবনূর আপুকে না অনেক ভালো লাগে। মানে প্রচন্ড, ওনার একটা মুভি ছিল সালমান শাহর সাথে, ওই যে একটা গান আছে না, মনে পড়তে পারতেছি না, ওই যে উত্তরে ভয়ঙ্কর জঙ্গল, হ্যাঁ আনন্দশ্রী, মানে অসম্ভব ভালো লাগছে, অসম্ভব ভালো লাগছে ওনার অ্যাক্টিং। আর আমার কাছে মনে হয় কি, মানে আমি না মানে শাবনূর উনি তো মনে সিনিয়র, ওনার শাবনূর ম্যামের মনে হয় আমি অনেকটা আমাকে মিলাই, মানে উনি যেরকম পাগলামি করে, যে গাছের ডালে মনে এরকম করে না, যে টাইপের ড্রেস ফ্রক ট্রক পরে নাচানাচি করে, আমি কিন্তু অনেক হচ্ছে ফান লাভিং টাইপের। তো আমার কাছে মনে হয় উনি আমার প্রতিচ্ছবি, তো উনি আদর্শ হিসেবে বা অভিনয় জগতে উনি বেস্ট। আমার কাছে মনে হয় ওনার ধারে কাছে ওরকম আছে কিনা জানি না, বাট বিকজ অফ আমাকে অনেক ভালো লাগে ওনার কথা। তার জন্য কিছু বলে দেন, আপু দেখবো। সত্যি বলতে গেলে কোথায় বলবো নাকি? আসসালামু আলাইকুম, আমি আপনাকে অনেক ভালোবাসি, আমি আপনার বিগ ফ্যান আপু। আচ্ছা আপু, কোন ধরনের পোশাক আপনাকে বেশি কমফোর্ট দেয়, যেমন শাড়ি, থ্রি পিস, ওয়েস্টার্ন, কোনটা? কমফোর্টেবলের দিক থেকে যেহেতু আমাকে সব থেকে বেশি ভালো লাগে মনে হয় আমাকে শাড়িতে। আচ্ছা, আর কমফোর্টেবলের দিক থেকে আমার কাছে ওয়েস্টার্নে বেশি ভালো লাগে, বিকজ অফ আমাকে অনেক কালার করতে হয়, অনেক মেকআপ করতে হয়, শাড়ি নিয়ে মেকআপ করতে পারছি না, কামিজ নিয়ে পরে কাজ করতে সুবিধা হচ্ছে না। কমফোর্টেবলের দিক থেকে আমি ওয়েস্টার্ন খুব পছন্দ করি, বাট একজন নারী হিসেবে আমার পছন্দ হিসেবে আমি শাড়ি, আমার শাড়িটা অনেক অনেক ভালো লাগে নিজেকে। আচ্ছা, পছন্দের রং কি? আমার পছন্দের রং হচ্ছে পিঙ্ক কালার। কেন? জানি না, পিঙ্ক আমার রগে রগে আছে আপু, আমার পুরো হ্যাঁ, পার্লার pink পিঙ্ক পরে কালার, হ্যাঁ লুক লাইক, বাট আমার পুরো পার্লার পিঙ্ক কালার। এবং আমার কখনো আমি শপিং করতে গেলে বা জামা কাপড় কিনতে গেলে কেন জানি না দুনিয়ার সবকিছু থেকে ব্ল্যাক অ্যান্ড পিঙ্কে চলে যায়। আচ্ছা। সো পিঙ্ক আমার প্রচন্ড প্রিয়, মানে খুব ভালো লাগে, আমি আসলে এটা কেন ভালো লাগে আমি বলতে পারি না, পিঙ্ক আমার ভালো লাগে। আচ্ছা আচ্ছা, আপু এবার ব্যক্তিগত প্রশ্নে চলে যাই। ব্যক্তিগত জীবনে আপনি কি সিঙ্গেল নাকি ম্যারিড? আপাতত সিঙ্গেল আছি। তাহলে দেখো লাইন পড়ে যাবে। লাইন পড়লে কিছু করার নেই, সিঙ্গেল থাকতে পছন্দ করি। তাহলে এর মধ্যে রহস্য আছে। হ্যাঁ, প্রতিটা মানুষের জীবনে কোনো একটা গল্প থাকে, আমারও একটা গল্প আছে, আমরা শুনতে চাচ্ছি। না এই গল্পটা আসলে মনে হয় না শোনাইতে পারবো, কারণ এটা সারসংক্ষেপ করে শোনান। সারসংক্ষেপ করে যদি বলি, যেমন ভালোবাসা থেকে না মানে অনেকটাই আসলে মনটা উঠে গেছে, একদমই নেই। আর মানে অনেক ভালোবেসেছিলাম, বাট আসলে আমার কাছে মনে হয় যে আমি মনে হয় ওই লাইফের সাথে আসলে অ্যাডজাস্ট করতে পারবো না, এই জন্য আমি সিঙ্গেল আছি। এমন কি হয়েছে ভালোবাসার প্রতি এত অভিমান? না অভিমান আসলে ধরেন আপনি কারোর সাথে সম্পর্কে আছেন, আমি একজনের সাথে সম্পর্কে আছি, দুজনের ভালো থাকাটা আসলে ইম্পর্টেন্ট। একটা সম্পর্কে ভালোবাসা মানে কি, মানে ভালো থাকার জন্যই তো আমরা একজন একজনকে ভালোবাসবো। যখন আমরা একজন একজনের সাথে থেকে ভালো নাই, তাহলে সেই ভালোবাসাটা আসলে কোনো দাম হয় না। তো আমি যেই রিলেশনে ছিলাম, সেই রিলেশনে আমরা খুব ভালো ছিলাম, বাট আসলে আমরা ভালো থাকতে পারতাম না, হয়তো ভালোবাসাটা ছিল বাট ভালো থাকা ছিল না। আচ্ছা, তো এই কারণে পরে মনে হয়েছে যে না আপনি এখন ভালো নেই, মানে প্রথম থেকে ভালো ছিলেন এখন ভালো নেই? প্রথম 3 থেকে 4 মাস খুব ভালো ছিলাম। আচ্ছা, এরপর মনে হয়েছে ভালো নেই। হ্যাঁ, ছেলেরা কি চিট করে? ছেলেদের ধর্মই তো চিট করা, ছেলেরা মানেই চিটার। সরি, এখন অনেক ভাই আপসেট হয়ে যাবে। এটাই তো। না, সব ছেলেরা আবার চিটার হয় না,
অনেক মেয়েরাও আছে যারা হচ্ছে যে চিটার হয়ে থাকে, যেমন ছেলেদেরকে এখন আমার আমার ভালোবাসার প্রতি এত অনীহা দেখে আমি যদি বলি না আমি ছেলেরাই ভালো না আর মেয়েরা অনেক ভালো, এটা না। আসলে ওই যে বললাম না, যেখানে আপনি ভালো থাকবেন না, এখন আমি একটা মানুষের সাথে অনেক হ্যাপি আছি, তো আমি তার সাথে যদি সুখ খুঁজে পাই, তার সাথে থেকে যদি আমি শান্তিতে পাই, শান্তি থাকি, তাহলে আমি অন্যের কাছে কেন যাব? চিটিং এর অপশনটাই আসবে না। সো যখন আমরা একটা রিলেশনশিপে ভালো থাকবো না, তখনই আমরা চিট করব। সো সেটা হতে পারে মেয়ের পক্ষ বা সেটা হতে পারে ছেলের পক্ষ। তাহলে এক বাক্যে আপনার কাছে ভালোবাসা মানে কি? আমার কাছে এক বাক্যে যদি বলি, ভালোবাসা মানে হচ্ছে যে ভালো থাকা। যখন আমি একটা মানুষের সাথে ভালো থাকবো, সুখে থাকবো, শান্তিতে থাকবো, যখন দীর্ঘশ্বাস, সারাদিনের একটা ক্লান্তি থাকে, যার কাছে যাকে ফোনে বলতে পারবো যে এই হয়েছে আমার সাথে এরকম এরকম ভাল লাগতেছে, আজকে এই জিনিসটা ভাল লাগতো, যার সাথে আমি সব শেয়ার করতে পারবো এবং দিন শেষে যাকে মনে করে আমি ঘুমাইতে পারবো। সো আমি যখন সারাদিনের ক্লান্তিটা মনে হবে যে না কমে গেছে, আমি ভালো আছি, আমি তখন মনে ভালোবাসছি। আমার কাছে মানে ভালোবাসা মানে হচ্ছে ভালো থাকা। যখন আমি ভালো থাকতে পারবো তখন মানে আমি ভালো আছি, ভালোবাসি। আচ্ছা আপু মনে হয় একটু ইমোশনাল হয়ে গেছে। আমি অনেক ইমোশনাল, না আমি টু মাচ ইমোশনাল, এটা সত্যি কথা, আমার একটু ইমোশন কাজ করে আর কি। আচ্ছা আপু কখনো চিঠি পাওয়া হয়েছে? হ্যাঁ। কোন ক্লাসে? ক্লাস 5 এ থাকবে, কেন 6 এ থাকবে? আচ্ছা উত্তর দেওয়া হয়েছিল? না উত্তর দেওয়া হয়েছিল, মানে এটা আমাদের প্রেম ছিল, এই প্রেমটা মনে হয় আই ডোন্ট নো সে দেখবে কিনা। আচ্ছা এটা ছাদে ছাদে প্রেম ছিল। মানে আমাদের বাসার 4 তলা, আর হচ্ছে ওই বাসার হচ্ছে যে 4 তলার ছাদ, তো ওই বাসার ছাদে ছেলে আমাকে দেখে অনেক পছন্দ করতো। সো আমাদের শুধু অপশন ছিল, বিকজ আমি অনেক ছোট আর পছন্দের ব্যাপারটা ছিল না, সে বড় ছিল, সে আমাকে স্কুলে একটা মেয়ের মাধ্যমে চিঠি পাঠিয়েছে। তা আমি সেই চিঠিটা পড়ে একটু হাসছি, আর কি করবো, কোনো কিছু বলার নাই। মানে বুঝে গেছেন? হ্যাঁ আপু, পাখনা ছিলাম। হ্যাঁ, চিঠি মানে বুঝে গেছি। এখন তার সাথে কন্টাক্ট হয়? কার সাথে? হয় মানে ওই যে চিঠি দিয়েছিল? হ্যাঁ। না আসলে কন্ট্যাক্ট হয়, তার আলহামদুলিল্লাহ 3টা বাচ্চা আছে। আচ্ছা ওটা না রিলেশনশিপ ছিল না, ওটা ভালো লাগা ছিল, কোনো রকম ভালো লাগা, কারণ ও তখন তো পিচ্চি ছিল, আবার কিসের কি বুঝতেই পারতাম না। তার সাথে আমার কথা হয়, তার 3টা বাচ্চা আছে আর ওয়াইফ আছে, খুব ভালো আছে, নর্মালি ভালোভাবে কথা হয়। আর এখন তো দুনিয়া অনেক ছোট হয়ে গেছে না, সবকিছু তো অনলাইনে, সো কথাবার্তা হওয়াটা অনেক ইজি। আচ্ছা আপু বিয়ের পরিকল্পনা কবে? বিয়ের পরিকল্পনা নাই, একদমই নাই, বিয়ে শাদী করবো না। যদি কখনো করি দেখতে পাবেন, না করার চান্সেস বেশি। ওই যে বললাম না ভালো থাকতে পারতেছি না, সো এখন যখন ভালো থাকবো মনে করবো যে না এখন ভালো আছি, আই থিঙ্ক বিয়ে ডিসিশনটা নেওয়া যায় তখনই। না আপনি তো বললেন না যে একটা মানুষ থাকলে দিন শেষে তার কাছে হচ্ছে ক্লান্তিটা প্রকাশ করা যায়, তো বিয়ে কেন করবেন না? ওই যে খুঁজে পাচ্ছি না, মনের মধ্যে। তো দর্শকদেরকে বলে দেন তারা খুঁজে দেবে। দর্শকরা কি খুঁজবে এটা? আসলে দর্শক আপনারা যারা আমাকে ভালো লাগে আপনারা আসেন, দেখি কাকে ভালো লাগে। ঠিকানা বলে দেন। ঠিকানা নাই, ঠিকানা কিভাবে গন্তব্যে? সেটা এখন ঠিকানা বললে তো তাহলে ভাই আমার পার্লারে যাওয়ার হবে না, লাইন লেগেও থাকবে। এমনিতেও অনেক লাইন পড়ে আছে। আচ্ছা আপনি কখনো চিঠি লেখেননি? না আমি কখনো কাউকে চিঠি লিখি নাই, সুযোগ হয় নাই চিঠি লেখার। মানে এখনকার দুনিয়া তো মেসেজ জগৎ আপু, চিঠি কিভাবে লিখবো? না তারপর থাকে না একটু 90 দশকের ছোঁয়া থাকবে প্রেমের প্রতি। না আপু চিঠি লিখি নাই, কাউকে পেয়েছিলাম, কখনো চিঠি লেখা হয়। চিঠিকে সেগুলো এখনো রেখে দিয়েছে না ফেলে দিচ্ছে? না আপু কোন জন্মে পেয়েছিলাম ক্লাস 6 এ, এখন তো পড়াশোনাই শেষ আমার। না মানুষ তো শখের জিনিস রেখে দেয় না, স্মৃতি জিনিস। আমার তো ওটা শখের জিনিস না, ওটা ছিল কোন রকম একটা জিনিস, কারণ সেই কোন জন্মে পেয়েছিলাম না। হ্যাঁ শখের জিনিস হলো, ওই যে বললাম ভালো লাগার মানুষের কাছ থেকে যদি কোনো কিছু পেতাম তাহলে এটা হয়তো রেখেই দিতাম স্মৃতি হয়ে। আচ্ছা যে ভালো লাগার মানুষ ছিল তার স্মৃতি রাখা হয়েছে না অভিমান করে ফেলে দিয়েছে? অল ডিলেট, সব ডিলেট, পসিবল না। আর আমার একটা ব্যাপার কি, আমি এটা আসলে আমি মনে হয় যে আমার সাথে অনেক আপুদেরই মিলবে, আমি যার সাথে থাকবো সেই মানুষটা যেই হোক না কেন তার সাথেই থাকবো। মানে আমি অনেক ভালোবাসবো, অনেক ভালো রাখবো, ওকে অনেক আদর করব, যত্নে রাখবো। যখন দেখবো যে না মানুষটা আসলে আমাকেই অতটা প্রায়োরিটি দিচ্ছে না, হয়তো সে আমাকে 1 থেকে 100-এর মধ্যে 1 রাখুক, আমি তাকে 100 রাখার চেষ্টা করবো। যখন দেখবো যে না সে আসলে আমাকে ভালো রাখতে পারতেছে না বা আমার সাথে সে মিলতেছে না, আমি তাকে এত হচ্ছে গিয়ে ফ্রি করে দিয়েছি, এত হচ্ছে স্কোপ দিয়েছি, তারপরে সে যখন ভালো রাখতে পারতেছে না বা ভালো নেই চিট করতেছে, তো আমি যখন সেটা মুখ ঘুরিয়ে ফেলবো আমি নেক্সট টাইম আর ফিরবো না।
এসে যদি মানে যেখানেই থাকুক না কেন আমি আর ফিরবই না, মানে আমি খুব কঠিন, মানে ওই বেলায় কঠিন। কিন্তু যখন হ্যাঁ চলে গেছি, একটু একটু গেছি, যখন আমাকে আবার ডাকছে আমি ঘুরবো, একবার দিব সুযোগ, দুবার দিব, অনেক ভালো রাখবো, ভালোবাসবো, যখন দেখবো যেন হচ্ছে না আমি সরে গেছি মানে গিয়েছি, আর ব্যাক তাহলে আপাতত আপনার মনের দরজা লক করা, আপাতত অনেক একদম পুরোই তালাবদ্ধ, লক করা করতে পারতেছেন না? না আপাতত না। আচ্ছা আপু, দেখছি মানে দিন দিন দেখছি আপনি গ্লো করছেন। ও আচ্ছা, তাই নাকি? মেকআপের রহস্য? না না, মেকআপ ন্যাচারালি খুব সুন্দর। Oh, thank স্কিন you. কেয়ার হিসেবে কি কি করা হয়? স্কিন কেয়ার হিসেবে খুবই মানে আমি হচ্ছে যে খুব মানে এটা কেউ বিশ্বাস করবে কিনা জানি না, মানুষ অনেক স্কিন কেয়ার প্রোডাক্ট ইউজ করে, বাট আমি যখন আমার যখন পেজ আছে একটা, আপনি তো জানেন আমার পেজ আছে, তো পেজে মানুষ কিন্তু অনেক স্কিন কেয়ার প্রোডাক্ট হচ্ছে কি সেলের জন্য প্রমোশন করে, বাট আমার অনেক আসে, তো যেটা যেটা বেটার ওটা কিন্তু আমি প্রমোশন করে দিই। বাট অনেস্টলি স্পিকিং আমি হচ্ছে যে স্কিনে কিছুই দিই না, আমি জাস্ট হচ্ছে একটা সোপ ইউজ করতেছি, নর্মালি একটা সোপ, ওই সোপটা ব্যবহার করছি এবং একটা ময়শ্চারাইজার, জাস্ট নর্মাল একটা ময়শ্চারাইজার, এছাড়া আমার কিছুই ইউজ করা হয় না। যখন আমি রোদে যাই সানব্লক লাগাই, দ্যাটস ইট। একদম ন্যাচারাল। সত্যি। আর অনেকে দেখবেন যে ফিলার করছেন বা লিপসটাকে বড় করছেন বা স্কিন গ্লো করার জন্য অনেক গ্লুথাথিয়ন অনেক কিছু অ্যাপ্লিকেশন করছেন। আমি এমন একটা মেয়ে যেটা হচ্ছে যেগুলো পছন্দই করি না। আমার কাছে মনে হচ্ছে আমি মোটা হলে আমি এভাবেই ভালো, আমার যেভাবে আছে আমি স্কিনটা আলহামদুলিল্লাহ এভাবে থাকুক। যত অনেক অফার আসছে, বিকজ ফোনে প্রমোশন করেছে, অনেক ব্র্যান্ডকে প্রমোট করেছিলাম, তখন ওখানে অনেক কিছু করতেছে, বাট আমি সত্যি কিছু করিনি। কিন্তু আপনি যেহেতু করেন না, আপনি কেন তাহলে প্রমোট করছেন? না না, বেটারমেন্ট তো বোঝাইতে হবে। একজন মডেল হিসেবে যেমন আমার যেমন পার্লার আছে, আমার পার্লারে কিন্তু হচ্ছে স্ট্রেটিং ট্রিটমেন্ট হয়, বাট আমি স্ট্রেটিং ট্রিটমেন্ট করাই না, তো এখন কি আমি প্রমোট করাতে পারবো না? আমি অবশ্যই বেটারমেন্ট আমার ক্লায়েন্টকে বুঝাইতে পারবো বা আমি প্রমোট করতে পারবো, বাট সেটা যদি ভালো না হয় তাহলে আমি সেটা প্রমোট করি না, এটা হচ্ছে কথা। প্রমোট করাতে পারি। তো দর্শকদের উদ্দেশ্যে কিছু বলেন, স্কিন কেয়ার হিসেবে কি কি করা যাবে বা কি করা যাবে না? আচ্ছা, স্কিন কেয়ার হিসেবে আমি প্রথমত বলবো যে সবার আগে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে পানি। আপনি যদি প্রতিদিন মানে পরিমাণে একটা পরিমাণ থাকে, 2 লিটার না 1 লিটার একটা পরিমাণে পানি থাকে, এটা যদি আপনি রেগুলার খান তাহলে আই থিঙ্ক আমার স্কিনটা অনেক গ্লো করে ভেতর থেকে। পানিটা খেতে হবে। আর সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে সানব্লক, যেটা মানুষ একদমই মেনটেন করে না। আমার পার্লারে অধিকাংশ মানুষ আসে স্কিন কেয়ার নিয়ে, আমাকে বলে তানিশা আপু আপনি কি করেন, আমি তখন আমার রুটিনটা শেয়ার করি, সানব্লক লাগাই আর এটা দিয়ে স্কিনটাকে ক্লিন করি। তখন মানুষ বলে আপনার কিচ্ছু লাগান না, সিরাম লাগান না, নাইট ক্রিম লাগান না? পরে আমি তাদেরকে বলি আমি নাইট ক্রিম কেন লাগাবো যদি আমি সানব্লক লাগাচ্ছি? নাইট ক্রিম দরকার পড়ে না। আসলে আমি আসলে স্কিন কেয়ার এত স্কিন কেয়ার লাভিং নাই, সো যার কারণে হচ্ছে যে আই থিঙ্ক আমি এটা নিয়ে অত জানি না। কিন্তু যতটুকু আমার কাছে মনে হয় আপনি যদি ভালো একটা সানব্লক লাগান, একটুখানি ফেসটাকে ভালোভাবে ক্লিন করে রাখেন, আই থিঙ্ক আপনার আর কোনো কিছু দরকার পড়ে না। পানি, সানব্লক আর একটা ভালো ফেস ক্লিনের কোনো ক্লিনজিং আর কি। মানে বোঝাই যাচ্ছে আপু পুরোপুরি ন্যাচারাল বিউটি। আচ্ছা আপু, মেকআপ করার ক্ষেত্রে কোন ব্র্যান্ডকে বেশি মানে প্রায়োরিটি দিব? আচ্ছা, এখন একটা কথা এটা ইম্পর্টেন্ট, আমার স্টুডেন্টরা জানে, আমি যতবার ব্র্যান্ড আছে মানে যতবার আমি মেকআপ ক্লাস করাইছি দেখবেন যে অনেক সময় একটা স্পন্সর থাকে, অমুক ব্র্যান্ডের স্পন্সরের মেকআপ আসতেছে, বাট আমার কোনো ওয়ার্কশপ হোক, কোনো মেকআপ ক্লাসে হোক, আমি কখনোই হচ্ছে যে ব্র্যান্ড রাখি না, মানে মেকআপের ব্র্যান্ড রাখি না, বিকজ অফ ওই ব্র্যান্ড যদি উধাও হয়ে যায় তখন আমি পাবো কিভাবে? ধরেন একটা নোন ব্র্যান্ড ম্যাক, আমরা সবাই জানি, এখন ম্যাক নিয়ে যদি আমি কাজ করি, ম্যাক নিয়ে যদি আমি কাজ করাচ্ছি, তো হুট করে ম্যাকই যদি উধাও হয়ে যায় তাহলে আমার যারা শিখেছি তারা কিভাবে ম্যাক খুঁজে পাবে? সো আমি যখন কোনো কাজ করি বা ক্লাস করাই তখন কিন্তু আমি যেগুলো ইউজ করেছি সেটা বিভিন্ন ধরনের ব্র্যান্ড ইউজ করেছি, সেটা কোনটা বেটার না আমি সেটা আমার মেয়েদেরকে বুঝাই। সো একটা ব্র্যান্ডকে নিয়ে আমি কখনোই কাজ করি না, আর আমার পছন্দের একটা কোনো ব্র্যান্ড, আমার হাজার পছন্দের ব্র্যান্ড আছে। আপনি আজকে কোন ব্র্যান্ড ইউজ করে এসেছেন? এখন তো ব্র্যান্ডের জেনে যাবে। আচ্ছা, আমি খুব সিম্পল একটা ব্র্যান্ড ইউজ করছি, ক্রায়োল। আচ্ছা, এটাই পছন্দের? আচ্ছা, আমার পছন্দের, এটা অলরেডি ভাইরাল। আমি যখন লাইভ করি আমি সবসময় দেখাই দিই, আমাকে আমার দর্শকরা বেশি পছন্দ করে বিকজ আমি কিছু লুকাই না, যখন ওরা আমাকে আপু একটু দেখি আমি দেখাই দিতেছি, সো এই কারণে অনেকে আমাকে বেশি পছন্দ করে। দর্শকদের কিছু অভিযোগ আছে, সেটা হচ্ছে আপনার পার্লার কস্টিং খরচ অনেক বেশি,
তাদের জন্য যদি একটু ছাড় দিয়ে দিতেন। কস্টিং খরচ মিন্স মানে সেটার প্রাইস অনেক বেশি, এটা অভিযোগ করেছে। না, আমার কাছে মনে হয় যে কস্টিংটা আমি কমই রাখছি। কম রাখার কিছু রিজন আছে। দেখেন, বিভিন্ন পার্লারের ওনাররা যখন আপনি কাজে যাবেন, পার্লার আপু নিজেও তো যান পার্লারে, তো আপনি কি কখনো গিয়ে দেখেছেন আপনি কি প্রোডাক্ট ইউজ করছেন? না, না। আপনাকে কি দেখায়? বা ধরেন আপনি একটা কালার করতে গিয়েছেন, বা আপনি কি জানেন আপনি কি কোন ব্র্যান্ড আপনার চোখের সামনে কি ঢালছে? না, না। ঢালে না। কিন্তু আমি কেন ঢালি? আমার পার্লারে যখন আমি কোনো প্রমোশন করি, আমি ব্র্যান্ডটাকে শো করি না, যখন আসে তখন কিন্তু ডিরেক্টলি আমি দেখাইতে যে আমি এইটা ইউজ করছি। ওনাকে আমি পুরো টিউব দিয়ে দিই, যেমন আমার কালারের টিউব হাতে নিয়ে আপনি দেখেন, ওনাকে আমি বলি আপনি গুগল সার্চ করেন, দেখেন কি ইউজ করছেন না করছেন। এটার কারণ হচ্ছে আমি একটা যেমন আমার কালারগুলো নেদারল্যান্ডের থেকে আসা, তো ওখান থেকে আমি যে প্রোডাক্ট ইউজ করছি ওটা সত্যি অনেক ভালো। একটা ক্লায়েন্ট আসেন, তার সাথে আধা ঘন্টা বুঝাই, তখন ওনারা বুঝলে যে কোনটা বেটার কোনটা বেটার না। আর আমি তাদের সামনে প্রোডাক্ট ওপেন করি, ঢালি, তাদেরকে দেখাই, এবং ওরা খুব মানে মজা পায় যে না ওয়াও আমাকে এই ব্র্যান্ড ইউজ করা হচ্ছে। সো এই কারণে হয়তো বা প্রোডাক্টের একটু, কিন্তু আমার কাছে মনে হয় আদার্সের সব জায়গা থেকে আমারটা মোটামুটি কমই আছে। দর্শক মন খারাপ করার কিছু নেই, আপু হচ্ছে খুব ভালো ভালো প্রোডাক্ট ইউজ হ্যাঁ, করেন, একদম। কস্টিং খরচটা একটু বেশি পড়ে যায়। হ্যাঁ। আচ্ছা আপু, আগামী 5 বছর পর নিজেকে কোথায় দেখতে চান? রেস্টে। এটা কেমন ছিল? কেন দেখতে চাই? বিকজ এত কষ্ট করতেছি, এত খাটতেছি, আমার কাছে মনে হয় আগামী 5 বছর পর আমি আর খাটতে চাই না, আমি একটু রেস্টে থাকতে চাই। মানে এটা মানে কোথায় দেখতে চাই, সরি টু ফান করলাম। আমি একটা পর্যায়ে যেতে চাই, সেটা হচ্ছে যে আমার খুব নারীদেরকে নিয়ে কাজ করার খুব ইচ্ছা। মানে আমি যখন একটা প্ল্যাটফর্ম দিই, মানে আমার পার্লার এটা মহিলাদেরকে নিয়ে ছিল, জিম দিলাম মহিলাদেরকে নিয়ে দিলাম, তো আমার হচ্ছে যে নারীদেরকে নিয়ে কাজ করার খুব ইচ্ছা, মেয়েদের মাঝে থাকাটাই আমার খুব ভালো লাগে। তো আমি ইন ফিউচারে আমার ইফ পসিবল যদি হয় যে একজন উদ্যোক্তা হিসেবে নারী উদ্যোক্তাদের পাশে থাকার মতন কোনো অপশন যদি থাকে আমি করব। আমি এটাকে নিয়ে বিজি থাকতে চাই। এবং হ্যাঁ, আর কোথায় দেখতে চাই যদি বলতে চাই, তাহলে আমি হচ্ছে যে পজিশনে আছে আমি চাই অনেকটা দূরে যেতে, অনেক আপার লেভেল যেতে, যদি এটার উপর আপার লেভেল থাকে তার উপরে যেতে চাই, মানে নিজেকে অনেক উপরে দেখতে চাই। আর আপু, হাজবেন্ড হিসেবে বাংলাদেশের ছেলেরা কেমন বা কত দিবেন আপনি? এটা তো বউরা বলতে পারবে। বাংলাদেশের ছেলেরা কিরকম? হ্যাঁ। আমার কাছে ওই যে বললাম না, সব ছেলেরা তো এক হয় না। আর আমার কাছে মনে হয় বাংলাদেশের ছেলেরা না মানে একটু মিশ্র। মানে ইন্ডিয়া যদি তাকায় যে হ্যাঁ ওরা ওপেনলি সবকিছু করতেছে, আর বাংলাদেশের ছেলে ওপেনলিও করে, আবার হচ্ছে যে লুকিয়েও থাকে। কমে যাবে। তোমার কেন? আমি বলতে পারতে কিছু বলতেছি না, সত্যি বলতে কি, কারণ মিশ্র আপু দেখবেন যে যেমন আমার বড় আপুর হাজবেন্ড আমার আপুকে নিয়ে বিজি থাকে, আমার আপুকে নিয়ে সব ভালোবাসে, অনেক ভালো রাখে। তারপর দেখেন এই যে কিছুদিন আগে কত ঝামেলা, একটা মানুষই 5টা বিয়ে করতেছে, 6টা বিয়ে করতেছে। তো আমি কিভাবে বুঝতে পারবো হাজবেন্ড কিভাবে? এটা তো আমি বিয়ে করি না আপু। এটাও একটা আপনি তো প্রথমে বলে দিয়েছিলেন ছেলেরা প্রতারক। হ্যাঁ, মেয়েরাও আছে আপু, আমি দুজনকে বলছি আপু, দুজনকে বলেছি। আচ্ছা আপু, এবার আমরা র্যাপিড ফায়ার খেলবো। আচ্ছা হ্যাঁ, আমি কয়েকজনের নাম বলবো, আপনি শুধু এক বাক্যে মন্তব্য করবেন, সেটা হোক ভালো সেটা হোক খারাপ, সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে, আমি ভয় পাচ্ছি একটু, জীবনে ফার্স্ট টাইম। আচ্ছা, জায়েদ খান। ডিগবাজি। কেন? ওকে দেখলেন কথাটা শোনার সাথে সাথে কেন ডিগবাজি মনে পড়ে গেল। ডিগবাজি। আচ্ছা, সে কিন্তু এখনো সিঙ্গেল। হ্যাঁ হ্যাঁ, আপনিও আসলে single? হ্যাঁ আমরা সিঙ্গেল। আরে এখন যদি বলি তাহলে আরো ঝামেলা। ও কিন্তু খুব ক্লোজ পার্সন, আমার সাথে খুব ভালো গুড ফ্রেন্ড আমরা। আপনি জানেন কিভাবে কি? এত ভালো? হ্যাঁ, কারণ আমার গুড ফ্রেন্ড না, এই কারণে। ভবিষ্যতে কি একসাথে কাজ করতে নেভার। কেন? সে তো আপনার কারণ সাথে নায়ক, আমি তো নায়িকা না। আপনাকে নায়িকা হিসেবে নিয়ে নিবে। হ্যাঁ, যদি নাই তাহলে ভাববো। পরে তো আমরা দেখবো তার সাথে আপনি ডিগবাজি দিচ্ছেন। আর না আপু প্লিজ, এই দৌড়ে সিরিয়াসলি আমি আর ডিগবাজি নেভার। আচ্ছা, বর্ষা। বর্ষা কোন বর্ষা আপু? এখানে 2 ধরনের বর্ষা আছে। একটা হচ্ছে যে ইনফ্লুয়েন্সার জগতে বর্ষা, যে অর্ধেক পুরো ছাই, যার জীবন এখন ছাই ছাই হচ্ছে। আরেক হচ্ছে যে নায়িকার জগতে বর্ষা। নায়িকার জগতে বর্ষা স্ট্যাচু। আসলে হ্যাঁ, আই থিঙ্ক, সরি। কেন? আমার কাছে মনে হয় উনি নায়িকা হিসেবে না, আমি স্ট্যাচু কেন বললাম, মানে উনি খুব এরকম
মানে আমরা মেয়েরা যেন এরকম একটু ভাবে থাকি, একটু ঢং উনি করতে এরকম পছন্দ করি। হ্যাঁ উনি একদম স্ট্যাচু, ওনার যতগুলো গান শুনছি উনি লাইক এরকম এরকম করেই থাকে। সরি বর্ষা আপু, আমি ফান করি অনেক, বাট উনি এরকম এরকম থাকে, বাট আমাদের তো এরকম এরকম করা উচিত, তাই এই জন্য স্ট্যাচু। আচ্ছা আপু, ঢালিউডে এমন একজন নায়িকা আছে যে হচ্ছে নিজেকে নায়িকা মনে করে, কিন্তু কেউ তাকে নায়িকা হিসেবে দাম দেয় না। কে সে? ঢালিউডে হ্যাঁ, নায়িকা আছেন কিন্তু ওনাকে মানে সে নিজেকে নায়িকা দাবি করে, কিন্তু কেউ তাকে নায়িকা হিসেবে গ্রহণ করতে চায় না। এটা কি কে বাড়ির সে? শখ নাকি? নায়িকা না। ও আচ্ছা, তাহলে আপু আমি বলতে পারবো না। নায়িকা ভাবেন, বলেন। নায়িকা বলে দাবি করে, হ্যাঁ। সে নায়িকা না সে আসলে। নায়িকা, মানে নায়িকা হিসেবে সিনেমাও করে, কিন্তু আমরা তো তো নায়িকাই। নায়িকা না, আমরা তাকে গ্রহণ করতে চাই না। সে মুভি করে, এটা মিথ্যে না, তবে আমরা তাকে গ্রহণ করতে চাই না। আচ্ছা আপু, এটা খুবই মানে ডিফিকাল্ট কোশ্চেন হয়ে গেল, আমি তো বুঝতেছি এটা কি আমি নাকি আবার। আমি তো সিনেমা করি নাই। জি। না 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 আপু, আমি এসব বলতে পারছি না। আচ্ছা তাহলে এটা এখানে থাক। হ্যাঁ, আচ্ছা, অনন্ত জলিল। অনেক টাকা পয়সার মালিক, আর এটাই তো, আর কিছু তো জানি না। উনি নায়ক নায়ক আর কি, বাট ওনার তো আসলে আমি ওরকম কিছু ভালো লাগেনি। ওনার সাথে অভিনয় করার ইচ্ছা আছে? না আপু, কেন? না, কেন? বিকজ অফ আমার কাছে ভালো লাগে না ওনার, কেন ভালো কিছু ভালো লাগে না। বাট হ্যাঁ, অনেক টাকা পয়সার মালিক বলে বলার রিজন হচ্ছে কি, ওনার অনেক টাকা আছে, উনি অনেক টাকা খরচ করে মুভি বানায়। বাট আমার কাছে মনে হয় যে উনি যেই টাকা খরচ করে মুভি বানায় উনি বেটার করে বানাইতে পারে, আচ্ছা। ভালো আর্টিস্ট দিয়ে। বা আমি যতটুকু জানছি ওনার মুভি তো উনি আর ওনার ওয়াইফই হচ্ছে মুভি করে, বাট আই থিঙ্ক তাদের অনেক কিছু নিজেকে ক্রিয়েট করা উচিত, অনেক সুন্দরভাবে নিজেকে প্রেজেন্ট করার জন্য অনেক কিছুই করা দরকার, টাকা থাকলেই হয় না। আচ্ছা, তানজিন তিশা। শি ইজ ভেরি বিউটিফুল অ্যান্ড মডেল। তাই আমার আমার কাছে কাছে কাজ মনে- করা হয়েছে কখনো? কখনোই হয়নি। ইচ্ছে আছে? আর যদি সুযোগ হয় আল্লাহ দেয়, ডেফিনেটলি, কেন না। একজন আর্টিস্ট হিসেবে আমি চাই ভালো ভালো আর্টিস্টের সাথে কাজ করতে। যদি তানজিন তিশা আপুর সাথে যদি কখনো সুযোগ হয়, আমি কেন এটাকে রিফিউজ করবো? ডেফিনেটলি আমি কাজ করবো। মেহেজাবিন। আমার কাছে মনে হয় উনি অসাধারণ সুন্দরী এক অভিনেত্রী, কিউট। ওনার জায়গায় যেতে চান? যেতে তো যাই, হ্যাঁ যেতে চাই, হ্যাঁ ইচ্ছা আছে, বাট আমি তো মেকআপ জগতে বিধি, কিন্তু ওভাবে যেতে চাই না। মানে মনে হয় যে আমি ওখানে যেতে চাই, বাট আসলে আমি মিডিয়াতে আসলে ব্যাক করতেই চাই না। আচ্ছা, বাপ্পারাজ। তুমি কি অনেক আগের? আচ্ছা আচ্ছা, চাচা ওই যে হেনা কোথায়? হ্যাঁ, হেনা কোথায় আসলে? না, বাপ্পারাজের মুভি তো দেখি না আপু, আমি তো পিচ্ছি ছিলাম, মানে আমার বাবা দেখতো। দেখা হয়নি? না না, এই যে হেনা কোথায় থেকে দেখছে আর কি, একটু একটু ভাইরাল হয়েছে। আচ্ছা, ফেরদৌস। ভালো লাগে আমার। মৌসুমী। মৌসুমী অনেক মানে অনেক সুইট আর সুন্দরী। আচ্ছা, অনেক লাস্ট সুন্দরী। পরিমণি। আপু মানে মানে উনি উনি একদম মানে অস্থির আপু। কেন? উনি একটা পরী, নামও তো পরিমণি। নামও পরিমণি, উনি একটা পরী, আসলে পরিমণি একটা পরী, অসম্ভব সুন্দরী। আচ্ছা, তার সাথে কাজ করা হয়েছে? না, কখনো কাজ করা হয়নি, বাট খুব সুন্দরী। ওনাকে আমরা মেয়েরাই ওনার প্রতি ক্রাশ খেয়ে যাই, আসলে ছেলেরা কি করবে? সেটাই। তার সম্পর্কে কিছু বলেন। পরিমণি আপুর ব্যাপারে, পরিমণিকে নিয়ে যদি বলি, আপু আপনাকে আমার ভীষণ ভালো লাগে একজন মা হিসেবে। মা সত্যি, হিসেবে? হ্যাঁ একজন মা হিসেবে। উনি যখন নায়িকা ছিলেন, ওনার কিছু লেকিংস আমার কাছে মনে হয়, দর্শক হিসেবে আমার কাছে মনে হয় ওনার কিছু প্রবলেম আছে। যেমন হচ্ছে যে ওনার অ্যাক্টিংটা, ওনার ডান্সে ওনার একটু প্রবলেম আছে। তা আমার কাছে মনে হয় উনি যখন নাচে, অ্যাজ এ দর্শক হিসেবে আমার কাছে মনে হয় এই জিনিসটা একটু ঠিক করলে ভালো হইতো, ওনাকে একটু বেটার করা উচিত ছিল। বাট এখন উনি একজন কোন মা দিক থেকে? হিসেবে, কোন দিক থেকে? ডান্সের দিক থেকে। আর পোশাক? এখন তো পোশাক আসলে অনেক ভালো হয়েছে আগের তুলনায়। আগে আমার কাছে তার ড্রেসিং সেন্স একদম ভালো লাগে নাই। আসলে এটা ওনার কিছু করেন, এটা যারা ডিরেক্টর আছেন, যারা কাস্টিউম ডিজাইন করেন, তাদের আসলে এটার ব্যাপার। তো আগে ওনাকে দেখতে আমার কাছে মনে হতো পুরো কার্টুন, লাইক টিয়া কালার একটা গানের সাথে টিয়া কালার একটা ড্রেস পরছে, তাও স্কার্ট পরতে, কি রে ভাই। তারপরও পিছনে ব্যাকগ্রাউন্ড কি, মানে দেশের দুর্দিন চলে আসছিল আমাদের। এখন তো মুভি অনেক উন্নত, খুবই সুন্দর, তো তখন আসলে ওনার সাথে ভালো লাগতেছিল। এখন একজন মা হিসেবে আমার কাছে মনে হয় সব থেকে ভালো, আমার কাছে মনে হয়। মা হিসেবে উনি সেরা। হ্যাঁ, উনি সেরা আমার কাছে মনে হয়। আপু, এখন আমরা শেষ করতে যাচ্ছি, দর্শকদের উদ্দেশ্যে কিছু বলুন। দর্শকের উদ্দেশ্যে এতটুকুই বলবো, সবাই আমার জন্য দোয়া করবেন। এবং এখন দেশের যে পরিস্থিতি, এই পরিস্থিতিতে সবাই একটু বাসায় সেফ থাকবে, নিজেকে সেফ রাখার চেষ্টা করবেন। এবং হ্যাঁ, আমি চাই একজন নারী হিসেবে অনেকটা দূর এগিয়ে যেতে, ঠিক আমিও চাই আপনারা একজন নারী হিসেবে অনেক দূর এগিয়ে যান। সো আপনি যেটা জানেন সেটাকে নিয়ে বাসায় বসে না থেকে নিজের জন্য কিছু করা উচিত। থ্যাংক ইউ। ধন্যবাদ আপু।
প্রিয় দর্শক, গল্পে আড্ডায় আমাদের অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। আজ বিদায় নিচ্ছি, তবে বিদায় নিচ্ছি না, দেখা হবে আগামী কোনো পর্বে ভিন্ন কোনো পরিচিত মুখ নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং তারকা আড্ডার সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।